জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, মিলিটারি বল প্রয়োগ করে যেভাবে আমেরিকা ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে দেশ থেকে একরকম অপহরণ করে আমেরিকায় নিয়ে এসেছে, প্রথম দেখায় এতে অনেকেরই মনে হতে পারে যে এটা বুঝি আমেরিকার জন্য বিরাট একটা জয়। তাছাড়া ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের গরম গরম বক্তব্য, তার আক্রমণাত্মক ভাষা, সব মিলিয়ে এরকম ধারণা তৈরি হওয়াটাও কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু যারা ভূরাজনীতিটা একটু বোঝেন তারা জানেন যে এই ধরনের গরম গরম কথার আড়ালে অধিকাংশ সময় লুকিয়ে থাকে অন্য এক ধরনের বাস্তবতা। হতেও তো পারে সাংবাদিকদের সামনে ট্রাম্পের এই আত্মবিশ্বাসী ভঙ্গি আসলে আমেরিকার শক্তি প্রদর্শন নয়, বরং দীর্ঘদিন ধরে চাপা থাকা একটা অস্বস্তির প্রতিফলন। কেন বলছি এই রকমের কথা? কারণ ভেনিজুয়েলা ঘটনার পর অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেমন প্রত্যাশিত সাফল্য পায়নি, বরং দীর্ঘমেয়াদে রাশিয়ার শক্তিক্ষয় হয়েছে, ঠিক তেমনভাবেই ভেনিজুয়েলা ইস্যুতেও আমেরিকা অদ্যও লাভবান হয়নি, বরং ভেনিজুয়েলাকে কেন্দ্র করে চীন এবং রাশিয়ার যে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক পরিকল্পনা ছিল তা অনেকাংশেই কিন্তু সফল হয়েছে, অনেকাংশেই কিন্তু কার্যকর হয়েছে। আর তাই প্রশ্ন ওঠে যে ভেনিজুয়েলা কি সত্যিই শুধু একটা দেশ, নাকি একটা ভূরাজনৈতিক ঘুঁটি যার পেছনে চলছিল আমেরিকা, রাশিয়া ও চীনের একটা বহুস্তরীয় চাল এবং পাল্টা চাল? প্রশ্ন উঠছে, ইউক্রেন যদি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার ঘুঁটি হতে পারে, তাহলে কি ভেনিজুয়েলা আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার ঘুঁটি হিসাবে কাজ করছিল? বিষয়টা জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটাতে আমরা যুক্তি, তর্ক এবং রেফারেন্সের ভিত্তিতে বোঝার চেষ্টা করব, এক, ভেনিজুয়েলা কি সত্যি রাশিয়া ও চীনের কৌশলগত ঘুঁটি হিসেবে কাজ করছিল? দুই, ভেনিজুয়েলার পতনের পর বাস্তবে কার লাভ হলো আর কার ক্ষতি হলো? তিন, ট্রাম্পের গরম গরম বক্তব্যের পরও অদ্ভুতভাবে রাশিয়া এবং চীন কেন নিশ্চুপ হয়ে আছে? আর এই পুরো খেলায় একেবারে নীরব থেকে রাশিয়া ও চীন আসলে ঠিক কী প্রমাণ করতে চাইছে? এটা একটা গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ। তাই চলুন সময় নিয়ে পুরো বিষয়টা একেবারে শুরু থেকে শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে একটা স্বীকারোক্তি, এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট আছে। আপনারা জানেন যে আমাদের ভিডিওর এডিটিং এবং রিসার্চের খরচ চালানোর জন্য আমাকে এটা মাঝে মাঝে করতেই হয়। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন। তবে তার আগে এক্সট্রা আয়ের ব্যাপারে জানতে চলুন আপনাদের পরিচয় করাই সেবি রেজিস্টার্ড জনপ্রিয় অ্যাপ মার্কেট উলফের সাথে। এখানে পিন দিয়ে লগ ইন করে ফলো ট্রেন্ডে গেলে বাজারে প্রফিটেবল ট্রেন্ডগুলো দেখায়, যেটা আপনি ফলো করতে পারেন। এখানে খুব কম বিনিয়োগেই শুরু করা যায়, যেখানে অন্য অ্যাপগুলোতে 3 গুণ বেশি লাগে। তাছাড়া এর মধ্যে ইনবিল্ট স্টপ লস ফিচার রয়েছে। ট্রেড নির্দিষ্ট ক্ষতির সীমানায় পৌঁছলেই এটি নিজে থেকেই স্টপ লস সেট করে দেয়, যাতে বড় ধরনের ক্ষতি না হয়। আর এর ব্রোকারেজও কিন্তু বাজারে অন্যতম কম। দেখুন, ট্রেন্ড অনুযায়ী চলে আমি স্টপ ট্রেড করায় 1306 পাওয়া গেল। আর এই অ্যাপটি 99 দিয়েই লাইফ টাইম ফিচার সহ ব্যবহার করা যায়। সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস সহ সব কমোডিতেই কিন্তু সহজেই ট্রেড করা যায়। তাছাড়া এই অ্যাপ সাধারণত ফ্রি রেকমেন্ডেশনও দেয়। এখানে 14 তারিখে মানুষজন 12,240, জুনে 70,468, জুলাইয়ে 59,696, আর এবারের অক্টোবরে 58,207 লাভ নিয়েছে, যার ওপরে সাধারণত কোনো কমিশন নেওয়া হয় না। মার্কেট উলফ অ্যাপ ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি ডাউনলোড ছাড়িয়েছে। লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পাওয়া যাবে। যাই হোক, চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে যে এই ভেনিজুয়েলা দেশটি কোথায় আর এই দেশটি কেন এত গুরুত্বপূর্ণ। আসলে ভেনিজুয়েলা দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত একটা দেশ। মানচিত্রে দেখতে পাচ্ছেন, এই হলো পুরো আমেরিকা মহাদেশ, আর এই অংশটা হলো উত্তর আমেরিকা, আর এই অংশটা হলো দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকাকে আবার ল্যাতিন আমেরিকাও বলা হয়। উত্তর আমেরিকায় এই হলো আমেরিকার অবস্থান, আর ল্যাতিন আমেরিকায় এই হলো ভেনিজুয়েলা নামক দেশটি। আরও নির্দিষ্ট করে বললে, ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে ক্যারিবিয়ান সাগরের উপকূলে অবস্থিত একটা দেশ। এর ভৌগোলিক অবস্থান সংক্ষেপে, উত্তরে ক্যারিবিয়ান সাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল, পশ্চিমে কলম্বিয়া।
ভেনেজুয়েলার রাজধানী হলো কারাকাস। এই দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল সমৃদ্ধ একটা দেশ এবং দীর্ঘদিন ধরেই ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নাম। কারণ এই ভেনেজুয়েলা দেশটি শুধু একটা রাষ্ট্র নয়, বিশ্ব শক্তির লড়াইয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একটা ভূ রাজনৈতিক অ্যাসেট। কিন্তু কেন? চলুন বিষয়টাকে ধাপে ধাপে পরিষ্কার করি। প্রথমত, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার রয়েছে। এই দেশের প্রমাণিত তেল রিজার্ভ 300 বিলিয়ন ব্যারেলেরও বেশি, যা সৌদি আরবের থেকেও কিন্তু অনেকটা বেশি। কাজেই যে দেশ ভেনেজুয়েলাকে প্রভাবিত করতে পারবে, ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আসলে তার হাতেই কিন্তু থাকবে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলা হলো আমেরিকার ব্যাকওয়ার্ড, বলা ভালো উঠোনে অবস্থিত একটা শত্রু রাষ্ট্র। যেহেতু ভেনেজুয়েলা ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি, আর পুরো ল্যাটিন আমেরিকাকে আমেরিকা ঐতিহাসিকভাবে নিজের জোন অফ ইনফ্লুয়েন্স মনে করে, কিন্তু ভেনেজুয়েলা প্রকাশ্যে অ্যান্টি ইউএস, রাশিয়া, চীন, ইরান এবং কিউবার ঘনিষ্ঠ মিত্র। অর্থাৎ ভেনেজুয়েলা হলো আমেরিকার দরজার সামনে দাঁড়িয়ে থাকা একটা বিদ্রোহী রাষ্ট্র। আর এই কারণেই ভেনেজুয়েলা রাশিয়া, চীন আর ইরানের কাছে একটা ভূ রাজনৈতিক অ্যাসেট, আর আমেরিকার কাছে একটা মাথা ব্যথার কারণ। আশা করি এই অবধি বিষয়টা বুঝলেন। এবার যদি আমরা বর্তমানে ফিরি, তাহলে দেখব যে গতকাল আমেরিকা মিলিটারি অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। যে অপারেশনটার নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এই অপারেশন সম্পর্কে বলা হচ্ছে এর মধ্যে আমেরিকার এলিট ফোর্স, স্পেশাল ফোর্স, এয়ার সাপোর্ট, নেভাল অ্যাসেট সব কিছুকে একসঙ্গে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে এভাবে অপহরণ করার ঘটনা কিন্তু অত্যন্ত বিরল এবং আন্তর্জাতিক আইনের দিক থেকেও অত্যন্ত বিতর্কিত। তাহলে নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে তাহলে সব কিছু জেনে বুঝেও আমেরিকা কেন এই কাজটা করলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে হবে। বুঝতে হবে নিকোলাস মাদুরো কে এবং কোন পটভূমি থেকে উঠে এসে তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হয়েছিলেন। দেখুন, যদি আমরা তার জীবনের শুরুটা দেখি, তাহলে দেখব তিনি জন্মগ্রহণ করেন 1962 সালে এবং তার কর্মজীবন শুরু হয়েছিল একজন বাস চালক হিসেবে। পরবর্তীতে তিনি মেট্রো ইউনিয়নের নেতা হন, আর তারপরে ভেনেজুয়েলার বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এখন ভেনেজুয়েলা শুরু থেকেই একটা লেফট লিনিং সমাজ এবং সেখানে বামপন্থী সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে, এটা আমরা সবাই জানি। দীর্ঘ সময় ধরে হুগো সাভেজ সেখানে প্রেসিডেন্ট ছিলেন এবং তার নেতৃত্বেই মাদুরোর রাজনৈতিক জীবনের পুরো অগ্রগতিটা কিন্তু হয়েছিল। এরপরে 2006 থেকে 2013 সালের মধ্যে তিনি ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। আর 2006 সালে বিদেশমন্ত্রী হওয়ার সাথে সাথেই নিকোলাস মাদুরো প্রথমে রাশিয়ার এবং পরে চীনের নজরে আসেন। রাশিয়া এবং চীন নিকোলাস মাদুরোকে প্রজেক্ট করবার জন্য বিলিয়ন ডলার খরচ করতে শুরু করে, যাতে ভবিষ্যতে তাকে রাশিয়া এবং চীন নিজের ঘুঁটি হিসাবে আমেরিকার বিরুদ্ধে চালতে পারে। আর এভাবেই রাশিয়া এবং চীনের সহায়তায় ভেনেজুয়েলাতে ধীরে ধীরে নিকোলাস মাদুরোর রাজনৈতিক উত্থান শুরু হয়। মূলত রাশিয়া এবং চীনের সমর্থনেই তিনি 2012 সালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। তারপরে 2013 সালে হুগো সাভেজের মৃত্যুর পর তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয় এবং তারপরে নির্বাচন অনুষ্ঠিত হয় ভেনেজুয়েলাতে। নির্বাচনে আমেরিকার প্রজেক্টে প্রেসিডেন্ট পদপ্রার্থীর পেছনে আমেরিকা বিরাট ফান্ড করে, আর এই কারণে 2013 সালের সেই নির্বাচনটা ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের, যেখানে শেষ পর্যন্ত রাশিয়া এবং চীনের সমর্থিত মাদুরো জয়ী হন। এই সময় নিকোলাস মাদুরোকে জেতাতে রাশিয়া এবং চীনের এজেন্টরা রীতিমতো জান লড়িয়ে দিয়েছিল এবং বিলিয়ন ডলার খরচ করেছিল। ফলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে রাশিয়া এবং চীনের আশীর্বাদকে মাথায় নিয়ে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে যান। আর এটাই কিন্তু আমেরিকা মেনে নিতে পারেনি, আর তাই তারপর থেকেই বারবার আমেরিকা তার বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে যে তিনি নির্বাচনে কারচুপি করেছেন, অভিযোগ করতে থাকে যে সঠিক পদ্ধতিতে, স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন হয়নি।
তাছাড়া ক্ষমতায় বসেই নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা থেকে আমেরিকার অয়েল কোম্পানিগুলোকে একের পর এক বিতাড়িত করে অয়েল কোম্পানিগুলোকে রাষ্ট্রায়ত্ত করতে শুরু করলে আমেরিকার স্বার্থ ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। শুধু তাই নয়, উল্টো দিকে তিনি খুব দ্রুত রাশিয়া এবং চীনের স্বার্থে কাজ করতেও শুরু করেন। প্রথমত ভেনেজুয়েলা রাশিয়া এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী তেল সরবরাহ চুক্তি সই করে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিশ্ববাজারে তেল সরবরাহকে জারি রাখে এবং রাশিয়া এবং চীনের সঙ্গে মিলে ডলারের বাইরে গিয়ে বিশ্ব বাণিজ্যের কেনা বেচার পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত শুরু করে। আর ভেনেজুয়েলার এই প্রত্যেকটা পদক্ষেপে গা জ্বালা করতে শুরু করে আমেরিকার। শুধু তাই নয়, তেল বিক্রির বিপুল টাকা দিয়ে ভেনেজুয়েলা বিশেষ করে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র কিনতে শুরু করে। রাশিয়া যে শুধু ভেনেজুয়েলাকে অস্ত্র বিক্রি করছিল তাই নয়, রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে ভেনেজুয়েলাকে সামরিক প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহযোগিতা দিয়ে আসছিল, যেটা ছিল আমেরিকার কাছে বিরাট মাথা ব্যথার কারণ। আর অন্যদিকে চীন একদিকে কম টাকায় তেল কিনছিল, অন্যদিকে চীন ভেনেজুয়েলা জুড়ে খুব দ্রুত গতিতে পরিকাঠামো নির্মাণ করছিল। এই পরিকাঠামো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিলিটারি পরিকাঠামোও ছিল। এছাড়া চীন ভেনেজুয়েলাকে টেলিকম এবং ডিজিটাল নজরদারি প্রযুক্তির সহায়তা করছিল এবং এই প্রযুক্তি সহায়তার মধ্য দিয়ে চীন আমেরিকার উঠোনে বসে আমেরিকার অভ্যন্তরে ডিজিটাল গোয়েন্দাগিরি চালিয়ে আসছিল, যেটা আমেরিকার কিন্তু ভালো লাগার কথা নয়। অর্থাৎ আমেরিকার উঠোনে বসে রাশিয়া এবং চীন দীর্ঘদিন ধরে আমেরিকার নাকের কাছে সুরসুরি দিয়ে আসছিল। যেহেতু ভেনেজুয়েলা ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি, তাই রাশিয়া ও চীনের কাছে এর মানে হলো ইউক্রেন তাইওয়ান ইস্যুতে আমেরিকা যখন চাপ দেয় তখন রাশিয়া এবং চীন পাল্টা বোঝায় যে আমাদের হাতেও ভেনেজুয়েলা রয়েছে, আমরাও তোমার প্রভাব ক্ষেত্রে ঢুকে পড়তে পারি। বিশেষ করে ভেনেজুয়েলায় রাশিয়ার সামরিক বিমান এবং নৌবাহিনীর উপস্থিতি, যৌথ মহড়া, এই সব কিছু আমেরিকার ওপরে মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক চাপ তৈরির অস্ত্র হিসাবে রাশিয়া কিন্তু খেলাটা খেলে যাচ্ছিল। শুধু তাই নয়, আমেরিকাকে উত্ত্যক্ত করার জন্য রাশিয়া আরও অনেক গোপন উপায় খুঁজে বের করেছিল। এদের মধ্যে একটা হলো মাদক, নার্কো টেরোরিজম এবং মাদক পাচার। যুক্তরাষ্ট্রের দাবি ভেনেজুয়েলা এখন কোকেন পাচারের একটা বড় ট্রানজিট হাবে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে এসেছেন যে চারদিক থেকে আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা চলছে। উদাহরণ হিসেবে ধরা যাক কলম্বিয়া। ভেনেজুয়েলার ঠিক পাশের এই দেশটিতে বৃহৎ পরিসরে মাদক উৎপাদন হয়। অভিযোগ অনুযায়ী সেখান থেকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ পেরিয়ে মেক্সিকোর মাধ্যমে আমেরিকায় মাদক প্রবেশ করানো হয় রেগুলার বেসিসে। আর দ্বিতীয় রুটটি হলো ভেনেজুয়েলা। মাদক প্রথমে ভেনেজুয়েলায় আসে, তারপরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে ব্যবহার করে সেখান থেকে আমেরিকায় পাচার করা হয়। এই কারণে ভেনেজুয়েলা কোকেন পাচারের একটা বড় ট্রানজিট হাব হয়ে উঠেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী মাদুরো নিজেই এই মাদক নেটওয়ার্ককে নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ ভেনেজুয়েলা দিয়ে যেভাবে নির্বিঘ্নে মাদক পাচার হচ্ছে তা কার্যত সরকারি সুরক্ষাতেই চলছে। এই প্রেক্ষাপটে একটা কুখ্যাত মাদক চক্রের কথা বলা হয় যার নাম কার্টেল অব দ্য সানস। অভিযোগ হলো ভেনেজুয়েলার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাই এই পুরো মাদক পাচার নেটওয়ার্ক কার্টেল অব দ্য সানসের অংশ। তবে আমেরিকা মুখে যেটা বলছে না সেটা হলো এই পুরো চক্রের পেছনে রয়েছে রাশিয়ান ব্যবসায়ীরা, বলা ভালো রাশিয়ান মাফিয়ারা। আর এই মাদক, নার্কো টেরোরিজম এবং মাদক পাচার হলো ধীরে ধীরে আমেরিকার অর্থনীতির দীর্ঘমেয়াদী ক্ষতি করবার জন্য পুতিনের একটা ভাবনা চিন্তা করা প্ল্যান। আর এই সব কারণেই উত্তেজিত হয়ে আমেরিকা 2013 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 12-13 বছর নিকোলাস মাদুরোর শাসনকালে ভেনেজুয়েলার ওপরে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনীতিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে।
বাংলাদেশ নেপালের মতো একাধিকবার ব্যাপক আকারের গণবিক্ষোভ ঘটিয়ে ব্যর্থ পর্যন্ত হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভেনেজুয়েলাকে একঘরে করে রেখেছে। ভেনেজুয়েলাকে ঘেরাও করে রাখার জন্য আমেরিকান নৌবাহিনীকে মোতায়েন পর্যন্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছে এই সব করতে গিয়ে দীর্ঘ 12-13 বছর ধরে ভেনেজুয়েলার পেছনে বিশাল অঙ্কের টাকা এবং এনার্জি খরচ করে ফেলেছে আমেরিকা। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝলেন। আসলে এখানে কূটনৈতিক খেলাটা খুবই সিম্পল। ট্রাম্পের আগে বাইডেন প্রশাসন এবং এখন ট্রাম্প প্রশাসন, এই দুই প্রশাসন মিলে যেমন প্রথমে রাশিয়ার সামনে জেলেনস্কিকে সমর্থন দিয়েছিল এবং তাকে টাকা দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, তাকে দিয়ে নাটক করিয়েছিল, এর ফল হিসাবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এ খবর তো আমরা সকলেই জানি। একইভাবে চীনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সামনে রেখে চীনকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে টেনে এনে চীনের রিসোর্স ক্ষয় করার নীতিও কিন্তু নিয়েছিল আমেরিকা। আর এই পরিস্থিতিতে রাশিয়া ও চীন যৌথভাবে ভাবলো কেননা এমন একজন ব্যক্তিকে সমর্থন করা যায় যে আমেরিকার ব্যাকওয়ার্ডেই থাকবে, মানে আমেরিকার উঠোনেই থাকবে, যে আমেরিকার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। আর সেই চ্যালেঞ্জটা এমনভাবে হবে যাতে কোনো সামরিক সংঘর্ষ না হয়, অথচ আমেরিকার রিসোর্স বা সম্পদ ক্ষয় করিয়ে দেওয়া যায়। আর এই কাজের জন্যই চীন এবং রাশিয়া সম্মিলিতভাবে নিকোলাস মাদুরোকেই কিন্তু বেছে নিয়েছিল। এখানে রাশিয়া এবং চীনের মূল উদ্দেশ্যই ছিল যে কোনোভাবে মাদুরোকে ক্ষমতায় টিকিয়ে রাখা। কারণ যতদিন মাদুরো ক্ষমতায় টিকে থাকবে, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকবে, ততই ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি বাড়বে। মানে মাদুরো যত টিকে থাকবে, আমেরিকা তত উদ্বিগ্ন হবে। তার নিজের স্ট্র্যাটেজিক ব্যাকওয়ার্ডেই ভেনেজুয়েলাকে কাউন্টার করার নানান রকমের চেষ্টা করবে। কিভাবে কাউন্টার করবে? আজকের দিনে আমেরিকা নানান রকম পদ্ধতি ব্যবহার করে, কিছু কিছু আপনারাও জানেন। প্রথমত ভেনেজুয়েলার ওপরে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করতে গেলে তো কূটনৈতিক পুঁজি দরকার, আন্তর্জাতিক শক্তির খরচও সেখানে হয় এবং রাষ্ট্রের চিন্তা সবসময় ডাইভার্টেড থাকে। আমেরিকার ক্ষেত্রেও এই সমস্যা কিন্তু দীর্ঘ 12-13 বছর ধরেই হয়ে আসছিল। দ্বিতীয়ত আমেরিকা বহুবার বাংলাদেশ এবং নেপালের মতো ভেনেজুয়েলাতেও গণবিক্ষোভ ঘটিয়ে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল। যদিও সব চেষ্টা ব্যর্থ হয়, তবে এক একটা গণবিক্ষোভ করার চেষ্টায় কী পরিমাণে অর্থ খরচ হয় সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। তৃতীয়ত আমেরিকা ভেনেজুয়েলার ওপরে অত্যন্ত উচ্চ মাত্রায় নৌ নজরদারি চালিয়েছিল। গত 1 মাসে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমেরিকা ভেনেজুয়েলার আশেপাশে নাগারে তাদের নৌজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারকে মোতায়েন করে গেছে। এর পেছনে কী পরিমাণের অর্থ খরচ হয়েছে নিশ্চয়ই অনুভব করছেন। চতুর্থত ভেনেজুয়েলায় আমেরিকা দীর্ঘ বছর ধরে গোয়েন্দা অভিযান চালিয়ে আসছে। শুধু গোয়েন্দা অভিযানই নয়, কূটনৈতিকভাবে ভেনেজুয়েলাকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে, দেশটির ওপরে চাপ সৃষ্টি করা হয়েছে এবং গোটা অঞ্চলে ভেনেজুয়েলাকে ঘিরে পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টাও কিন্তু করা হয়েছে। এতেও কিন্তু টাকা কম খরচ হয়নি। পঞ্চমত নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসিয়ে রাশিয়া এবং চীন প্রথমে যে কাজটা সফলভাবে করতে পেরেছিল সেটা হলো আমেরিকান তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলা থেকে একেবারে উৎখাত করা, যার ফলে আমেরিকার তেল কোম্পানিগুলো বিপুল লোকসানের মুখে পড়েছিল, আর যার আঘাত আমেরিকার অর্থনীতিতেই কিন্তু এসে পড়েছিল। ষষ্ঠত ভেনেজুয়েলার মাটিকে ব্যবহার করে রাশিয়ান মাফিয়ারা আমেরিকাতে মাদক, নার্কো টেরোরিজম এবং মাদক পাচার করে আমেরিকার অর্থনীতিকে ভেতর থেকে ক্ষতি করে আসছিল। সব মিলিয়ে খেলাটা খুব সিম্পল ছিল। রাশিয়া এবং চীন দূরে বসে মাদুরোকে শুধুমাত্র সমর্থন দিয়ে গেছে, যেটা খুব সস্তা একটা অপশন, কিন্তু তাকে কাউন্টার করতে গিয়ে দীর্ঘ 12-13 বছর ধরে আমেরিকাকে একের পর এক পদক্ষেপ নিতে হয়েছে। আর প্রতিটা পদক্ষেপের পেছনেই আমেরিকার বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে গেছে। এখানে গেমটা একেবারেই পরিষ্কার। ভেনেজুয়েলাকে কখনোই আমেরিকার ওপরে কিন্তু সরাসরি আক্রমণ
করার জন্য বা আমেরিকার সঙ্গে সামরিক যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত করা হয়নি। ভেনেজুয়েলা এবং মাদুরোকে শুধুমাত্র একটা কাজের জন্যই প্রস্তুত করা হয়েছিল, সেটা হলো টিকে থাকা এবং কন্টিনিউয়াস আমেরিকাকে জ্বালাতন করে যাওয়া আর আমেরিকার অর্থ এবং রিসোর্সকে খরচ করিয়ে দেওয়া। এইভাবে গত 10-12 বছর ধরে যদি আমেরিকাকে ধীরে ধীরে ব্লিড করানো হয়ে থাকে, তাহলে এই ব্লিডিংয়ের খেলায় বাস্তবে রাশিয়া ও চীন পুরোপুরি সফল হয়েছে। আশা করি এই বিষয়ে আপনিও আমার সঙ্গে একমত হবেন। সেই সঙ্গে তারা আমেরিকাকে একটা স্পষ্ট সংকেত দিয়ে রেখেছে, তুমি যদি দূরে বসে রাশিয়া এবং চীনকে জ্বালাতন করতে পারো, তাহলে রাশিয়া এবং চীনও তোমার ঘরের পাশে তোমাকে হুল ফোটানোর জন্য ভেনেজুয়েলাকে রেডি করে রেখেছে। তো এই হলো পুরো গল্প। এতক্ষণের আলোচনায় আশা করি এটা উপলব্ধি করতে পারলেন যে ভূ রাজনীতিতে বহুবার চোখের সামনে যেটা দেখা যায়, আড়ালের গল্পটা ঠিক তার উল্টো হয়। এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। আশা করি পুরো বিষয়টা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম, মার্কেট উলফ অ্যাপ ভারত জুড়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং অনেক ব্যবহারকারী ইতিমধ্যে এটি ব্যবহারও করছে। এই অ্যাপ দিয়ে ট্রেডিং অভিজ্ঞতা শুরু করাই যায়। বিস্তারিত লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পাওয়া যাবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।